বাংলাদেশের সামরিক শক্তি আধুনিকায়নের প্রক্রিয়া এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বাস্তবেই বদলে যাচ্ছে দেশের প্রতিরক্ষা কাঠামো। এর প্রমাণ মিলছে সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে আনা TB2 ড্রোনের মাধ্যমে। সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার শুরু করার কিছুদিনের মধ্যেই এবার একই প্রযুক্তির দিকে নজর দিয়েছে নৌবাহিনীও। তুরস্কের বায়রাক্তার টেকনোলজির তৈরি এই ড্রোন ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি সংঘাতে তার ধ্বংসাত্মক কার্যকারিতার প্রমাণ করেছে। এখন সেই ড্রোনই যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ও নৌবাহিনীর আকাশ ও উপকূল সুরক্ষার অস্ত্রভাণ্ডারে। একে ঘিরে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে নতুন উত্তেজনা শুরু হচ্ছে। এই ড্রোন সরাসরি যুদ্ধক্ষেত্রে নজরদারি ও টার্গেটেড হামলার কাজ করে থাকে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি নিরীক্ষণ এবং প্রয়োজনে নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানার মতো কাজ করতে সক্ষম এই ড্রোন। মূলত মধ্যম উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে সক্ষম হওয়া, এটি দীর্ঘমেয়াদে নজরদারি এবং অবিরত টহলের জন্য ব্যবহারযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে 6টি TB2 ড্রোন অপারেশনাল করেছে এবং আরও 12টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আর এখন এভিয়েশন উইং গঠনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীও একই প্রযুক্তি তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করতে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত প্রয়োজন। এই সমুদ্র এখন প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের সঙ্গে দীর্ঘকালীন সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ এখন এই অঞ্চলে টেকসই উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়। এরই অংশ হিসেবে এই ধরনের দূরপাল্লার নজরদারি ও আক্রমণে সক্ষম ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের TB2 ড্রোন গোটা বিশ্বের নজরে আসে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময়। সেখানে আজারবাইজানের সেনাবাহিনী এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার স্থলভিত্তিক সামরিক ঘাঁটি, রাডার এবং ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। এরপর থেকে ইউক্রেন, সিরিয়া, ইরাক ও লিবিয়াতেও এই ড্রোন ব্যবহৃত হয়েছে এবং প্রতিবারই এটি নিজেকে একটি কার্যকর, নির্ভরযোগ্য এবং অর্থনৈতিকভাবে সুবিধাজনক যুদ্ধ উপাদান হিসেবে প্রমাণ করেছে। বাংলাদেশ যখন এই ড্রোন কিনছে, তখন তারা শুধু একটি প্রযুক্তি নিচ্ছে না, তারা একটি যুদ্ধ নীতির পরিবর্তনের দিকেও এগোচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 67তম ডিভিশন এই ড্রোন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। 300 কিলোমিটারের রেডিয়াসে টানা 24 ঘন্টার বেশি সময় টহল দিতে সক্ষম এই ড্রোন এখন দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে সক্রিয় রয়েছে। বিশেষ করে মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা সীমান্তের বেশ কিছু এলাকায় নজরদারি বাড়াতে এগুলোর কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক এক ঘটনায় দেখা যায়, একটি বাংলাদেশি ড্রোন ভারতের ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং গোয়েন্দা নজরদারি তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে ওই ড্রোনটি এরিয়াল সার্ভে ছাড়াও স্পর্শকাতর তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। এই ঘটনায় দিল্লি সরাসরি হুমকি দিয়ে জানিয়েছে, 10 কিলোমিটারের মধ্যে বাংলাদেশি ড্রোন প্রবেশ করলে তা সরাসরি গুলি করে নামিয়ে ফেলা হবে। তাদের এই অবস্থান বাংলাদেশের সামরিক অগ্রগতিকে চাপে রাখার কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন কৌশল বিশ্লেষকরা। কিন্তু এসব হুমকিকে উপেক্ষা করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী তুরস্কের কাছ থেকে TB2 এর পাশাপাশি আরও উন্নত ভার্সন TB3 ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। TB3 ড্রোনের অন্যতম সুবিধা হচ্ছে এটি কম স্পেসে ল্যান্ডিং ও লঞ্চিং করা যায়। ছোট ডেক বা যুদ্ধজাহাজ থেকেও এটি ব্যবহারযোগ্য হওয়ায় নৌবাহিনীর জন্য এটি অত্যন্ত কার্যকর একটি সংযোজন হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ যে সব ছোট বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনা তৈরি করছে, সেখানে এই ড্রোন সহজেই যুক্ত করা সম্ভব হবে। এতে শত্রু উপস্থিতি শনাক্ত করে নির্দিষ্ট স্থানে অস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি হবে। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কও একটি ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। একসময় যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক শর্তে জর্জরিত হয়ে অস্ত্র কিনত, আজ সেই দেশ সরাসরি এমন একজন সামরিক মিত্রের কাছ থেকে প্রযুক্তি নিচ্ছে যারা শর্তহীন, অল্প খরচে এবং কৌশলগত সমর্থন সহ প্রযুক্তি হস্তান্তর করছে। এই সহযোগিতার কারণে ভারত, মিয়ানমার সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে শক্তির ভারসাম্য নতুনভাবে বিন্যস্ত হচ্ছে। তুরস্কের বায়রাক্তার টেকনোলজি ইতোমধ্যেই বাংলাদেশে নিজস্ব ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকেও এই সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি এই কারখানা স্থাপন হয়, তাহলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে। এই ধারায় TB2 ড্রোন যুক্ত হওয়ার মাধ্যমে যেমন আকাশপথে নজরদারি ও টার্গেটেড স্ট্রাইকের সক্ষমতা তৈরি হচ্ছে, তেমনি সামগ্রিক সামরিক কৌশলও পাল্টে যাচ্ছে। একটি সামরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে যুদ্ধক্ষেত্রে গতিশীলতা, তথ্য সংগ্রহের গতি ও নির্ভুল আঘাতের ক্ষমতা সর্বোচ্চ গুরুত্ব
পাচ্ছে। এই পরিবর্তন এত দ্রুত ঘটছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এখন পৃথকভাবে ড্রোন অপারেশন ও নিয়ন্ত্রণ ইউনিট গঠন করা হয়েছে। সেনা সদর দপ্তর থেকে সরাসরি এই অপারেশন তদারকি করা হচ্ছে। TB2 ড্রোন চালাতে যারা নিযুক্ত হচ্ছেন তাদের তুরস্কেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে 3 ব্যাচ বাংলাদেশি অফিসার ও প্রযুক্তিবিদ তুরস্কে গিয়ে এই ড্রোন অপারেশনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীও নতুনভাবে সাজানো হচ্ছে। বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে। ভারত ইতোমধ্যে আন্দামান নিকোবর ঘাঁটিকে শক্তিশালী করেছে। মিয়ানমার নির্মাণ করছে নতুন সাবমেরিন ঘাঁটি। চীনও কার্যত বঙ্গোপসাগরে তার প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় বাংলাদেশ তার নৌ সক্ষমতা বাড়াতে গিয়ে নির্ভর করছে টেকসই, আধুনিক এবং রিয়েল টাইম রেসপন্স সক্ষম এমন প্রযুক্তির ওপর। TB2 ড্রোন এখানেই বড় ভূমিকা রাখছে। নৌবাহিনী এই ড্রোন ব্যবহার করবে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করতে। এর পাশাপাশি সেন্ট মার্টিন, টেকনাফ, কুতুবদিয়া সহ যেসব এলাকায় পাচার, অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি জাহাজ চলাচলের অনিয়ম ঘটে সেসব নিয়ন্ত্রণেও ড্রোনের কার্যকারিতা বড় ভূমিকা রাখবে। এসব এলাকার ওপর সরাসরি নজরদারি ও সংকেত ভিত্তিক আগাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ড্রোন ব্যবহৃত হবে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো এই সামরিক শক্তি বৃদ্ধিকে সহজভাবে নিচ্ছে না। ভারতের প্রতিরক্ষা দপ্তর একাধিকবার সীমান্তবর্তী এলাকায় ড্রোন উঠতে দেখার অভিযোগ তুলেছে এবং সরাসরি হুমকি দিয়েছে তা গুলি করে নামিয়ে দেওয়ার। তবে ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত এর কোনো কার্যকর প্রযুক্তিগত প্রতিরোধ দেখাতে পারেনি। সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে ত্রিপুরার বাল্লুখাই গ্রামের সীমান্ত পার করে বাংলাদেশে একটি ড্রোন ঢুকে পড়লেও ভারতের প্রযুক্তিবিদরা তার ফ্লাইট ডেটা বা কন্টেন্ট উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এই বাস্তবতা স্পষ্ট করে যে প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের ড্রোন ক্ষমতা এখন ভারতের সমকক্ষ হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে এগিয়েও আছে। বাংলাদেশ যখন একের পর এক TB2 এবং উন্নত সংস্করণ TB3 যুক্ত করছে, তখন ভারত এখনও নিজেদের আকাশসীমা পুরোপুরি এই ধরনের হুমকি থেকে রক্ষা করতে পারছে না। এই সমীকরণই ভারতের উদ্বেগ বাড়াচ্ছে এবং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যের নতুন অধ্যায় রচনা করছে। তবে এই পুরো কর্মকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল ও অর্থনৈতিক ক্যালকুলেশন। তুরস্ক বাংলাদেশকে শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং সামরিক প্রযুক্তির একটি পুঁজি বানাতে চাচ্ছে। বাইরাকতার টেকনোলজি বাংলাদেশে যৌথভাবে ড্রোন কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে, যেখানে ভবিষ্যতে শুধু বাংলাদেশে অন্যান্য দেশের জন্য ড্রোন তৈরি করা যাবে। এই কারখানা হলে বাংলাদেশ অস্ত্র আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারবে। এই ড্রোন কেন্দ্রিক কৌশলের একটি বড় দিক হচ্ছে সার্ভেইলেন্স বা নজরদারির প্রযুক্তি। TB2 ড্রোনে থাকা হাই রেজুলেশনের ইলেকট্রো অপটিক্যাল সেন্সর এবং ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দিনরাত সমানভাবে নজরদারি চালানো সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে যেসব সীমান্ত এলাকায় মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসীদের গতিবিধি রয়েছে, সেখানে এই ড্রোন সরাসরি তথ্য এনে দিচ্ছে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে TB2 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কৌশলগত শক্তি হিসেবে সামরিক উপস্থিতির চেহারা বদলে দিচ্ছে। প্রচলিত অর্থে সেনাবাহিনীর শক্তি মানে ছিল সৈন্য সংখ্যা, ট্যাঙ্ক, কামান বা যুদ্ধজাহাজ। কিন্তু আধুনিক যুদ্ধে ডেটা, পর্যবেক্ষণ এবং নির্ভুল স্ট্রাইকের ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ এই বাস্তবতা উপলব্ধি করেই TB2 ড্রোনের মতো প্রযুক্তিকে মূলধারার অস্ত্র হিসেবে গ্রহণ করছে। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক ঘিরে যে নতুন সংলাপ তৈরি হয়েছে তা আগামীতে আরও গভীর হতে পারে। তুরস্ক এর আগে পাকিস্তান, আজারবাইজান এবং কাতারকে যেভাবে সামরিকভাবে সমর্থন দিয়েছে, বাংলাদেশকে নিয়েও একই পথে এগোচ্ছে। এই প্রক্রিয়ায় একদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ছে, অন্যদিকে তুরস্ক দক্ষিণ এশিয়ায় একটি মুসলিম সামরিক মিত্র গড়ে তুলছে, যার কৌশলগত তাৎপর্য অনেক গভীর। এখন পর্যন্ত সেনাবাহিনী এবং নৌবাহিনীতে TB2 ড্রোন সংযোজন কেবল শুরু। সামনে TB3, আখনচি এবং অন্যান্য উন্নত ড্রোন ক্রয়ের বিষয়ে আলোচনা চলছে। শুধু তাই নয়, তুরস্কের অন্যান্য প্রযুক্তি যেমন আর্মড হেলিকপ্টার, মাল্টি রকেট লঞ্চার, আর্টিলারি সিস্টেম এবং ফ্রিগেট যুদ্ধজাহাজ নিয়েও আলোচনা অগ্রগতি পর্যায়ে রয়েছে। বাংলাদেশের এই উত্তরণ সমগ্র কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক দৃশ্যপটেই এক নতুন অধ্যায়ের সূচনা করছে। সেই অস্ত্রকে ব্যবহার করে আঞ্চলিক সমীকরণে বাংলাদেশ কতটা দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে পারে, এই চ্যালেঞ্জই সামনে।